তো আমাদের চলচ্চিত্রের আর্কিটেকচার স্থপতি হচ্ছেন নায়ক রাজরাজ্জাক সাহেব। তাকে দেখে আমরা উৎসাহিত হয়েছি কাজ করার জন্য। 100 জন যদি অ্যাভারেজ করি, অভিভাবকের 98% চায় না তার ছেলেমেয়েরা সংস্কৃতির সাথে যুক্ত থাকুক। শাকিব খান এবং মিশা সওদাগর এই দুজন ব্যক্তি সিনেমার টাকা রোজগার করে রাজ করেছেন। ইন ভিলেনিয়াস রুল আই এম দ্য লাস্ট স্টার অফ দ্য স্টার্স। তো এই যে সংস্কৃতি এমন ক্ষমতা দেশকে ইন্ট্রোডাকশন করায় দেয়। কাজে 90s যে ইন্ডাস্ট্রি আমি দেখেছি ওটা ইন্ডাস্ট্রি ছিল ভাইয়া, এখন ইন্ডাস্ট্রি বলা যায়। দর্শক সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট আয়নাতে। মাহা রয়েছে সাথে সব সময়ের মতো এবং আমার সঙ্গে রয়েছেন একজন স্পেশাল গেস্ট। দর্শক, তার নামের সঙ্গে আমি অনেকগুলো বিশেষণ যোগ করতে চাই না, সব সময়ের মতো তিনি সিনেমার সওদাগর মিশা সওদাগর। ওয়েলকাম ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য এবং সম্মান দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ বেশ আছি। আপনার সাথে বেশ অনেক বছর পর বসা হলো আমার ইন্টারভিউ করতে। শেষ বসেছিলাম 4-5 বছর হয়ে গেছে। আপনার গল্প আমরা সবাই মোটামুটি জানি কিভাবে শুরু করেছিলেন। আপনি কয়েক শত সিনেমা করেছেন এবং এখন এই মুহূর্তে এসে আমি শুরুর জার্নি জানতে চাই না, এখন কেমন কাটছে সবকিছু মিলিয়ে সেই গল্পটা শুনবো। এখন তো মানে যেহেতু একটু সিনিয়র হয়ে গেছি, একটু না অনেক সিনিয়র হয়ে গেছি, তো সেভাবে মানে মানুষের মানে নায়ক নায়িকা ভিলেন প্রত্যেক অভিনেত্রীর একটা পিরিয়ড থাকে যে সে কীভাবে এক সময় প্রথম যখন আমি 5 বছর একরকম ছিলাম, দেন 10 বছর আরেক রকম। আমি একেবারে তরুণ ছিলাম। মানে আমি যদি ক্রিকেটেও একটা এক্সাম্পল দেই, মানুষ আগে গ্রামে খুব খেলায় নাম করে, তখন সিলেক্ট করে মানুষ অনূর্ধ্ব-19 জাতীয় দল, অনূর্ধ্ব-21, তারপর জাতীয় এ দল, তারপর জাতীয় দল, দেন জাতীয় দল অপরিহার্য হওয়া, মানে বেস্ট 11-এ থাকা। তো এইগুলো গণ্ডি পেরিয়ে প্রত্যেকটা আমার এই গিয়েছে। এখন মানে দুটো কারণে আমরা কাজ করি, একটা মানে বেঁচে থাকার জন্য, আরেকটা আমাকে ওই কিছু কাজ করি আমাকে আমার ক্যারিয়ারে মানে বাঁচিয়ে রাখার জন্য, যাতে মোটামুটি মনে রাখি। তো তেমনি সব মিলিয়ে এখন যে কাজ করছি সেটা মানে রাফির প্রেশার কুকার এবার ঈদে, আচ্ছা রোজার ঈদে আসছে, হ্যাঁ, বদিউল আলম খোকনের তসনাস, ওইটা এবার ঈদে আসবে। আর অনেকগুলোর ছবি রেডি আছে, মানে দেবাশিস বিশ্বাসের তুমি যেখানে আমি সেখানে, ইকবাল মামার বেট্রে, এরকম আরো ছবি রেডি আছে। আমি মুহূর্তে অথবা মনেও পড়ছে না, হয়তো না করাটা স্বাভাবিক, এগুলো ছবি রেডি আছে। তো এই দুটো ছবি, আরেকটা ছবি ঈদে না হলে বকরিদে আসবে, সেটা হচ্ছে সাইফ চান্দানের নাসিব, আরিফিন শুভ বিদ্যা সিনেমা, মানে এইরকম। আপনার কি মনে পড়ে যে ঠিক কত শত নাকি কত হাজার সিনেমা আপনি করেছেন? না মানে হাজারের কাছাকাছি তো হয়েছে প্লাস হবে, কারণ গুগল অনেক আগেই 5-6 বছর আগে গুগল নির্ণয় করেছিল 750, মানে আন্ডার, এর মধ্যে তো আরো 1000 হবে, জি 250-300 মিনিমাম হয়ে গেছে, এরকম মানে হাজারে 900 এরকম প্লাস মাইনাস এরকম। মাশাআল্লাহ। আপনি কি বাংলাদেশের একমাত্র অভিনেতা যিনি এত এত বেশি সিনেমা করেছেন? না মানে বাংলাদেশের না, মানে মেইন ক্যারেক্টার, মানে আমি প্রথম ছবিতে আরম্ভ করলাম নায়ক হিসেবে চেতনা অমর সঙ্গী, তারপর আমি ছবি যে ভিলেন করলাম আশা ভালোবাসা 93-তে সালমান শাহের সাথে। তো মানে মেইন ভিলেন বা মেইন ক্যারেক্টার বা ইয়াং মেইন ভিলেন, তারপরে একেবারে এখন পর্যন্ত সেন্ট্রাল ক্যারেক্টার ধরে রাখা, এটা দেশে না পৃথিবীতে মেইন ক্যারেক্টার প্রায় 36 যুগ ধরে পৃথিবীতে নেই। মানে মেইন ক্যারেক্টার করবে নেগেটিভ রোলসে, পৃথিবীতে নেই। মানে 3 যুগ মানে বহাল থাকবে এবং তার পজিশনে অটল থাকবে। এটা আমি বলি এটা আসলে আমার নসিব, এটা আমার ভাগ্য, এটা আমার যোগ্যতা না, এটা হিসাব উপর থেকেই হয়তো নির্ণয় করা। এই আপনি ভীষণ ডাউন টু আর্থ একজন পার্সন এবং এই কারণে আপনার সামনে আমার কিছু বলতে একটু শাই ফিল করি। আপনি আমাদের কিংবদন্তি, এবং সেই জায়গা থেকে বলছিলেন যে মানুষ বেঁচে থাকার জন্য কাজ করে। ইন দ্য মিন টাইম আরও অনেক কিছুই আছে, কিন্তু থাকে না যে ক্যামেরা টানার যে ব্যাপারটা, যেমন আমরা তো অনেক ছোট মানুষ, তারপরেও এক সপ্তাহ শুটিং না করলে আমার অস্বস্তি হয় যে আমার ক্যামেরা কোথায়, আমার মাইক্রোফোন কোথায়। এটা আপনার কাজ করে না? হ্যাঁ অবশ্যই কাজ করে, মানে অবশ্যই কাজ করে। আল্লাহ এটার জন্য, এই জন্যই তো মানে এত লম্বা ধরে, মানে আমি 1986 নতুন মুখের সন্ধান থেকে আমি একজন নায়ক হিসেবে সিলেক্টেড। যদি বিচার হয় তাহলে 40 বছর যাবত আমার বয়স 60, 20 বছর আমি গ্রাজুয়েশনের পরে আমি ঢুকলাম, এখনই এখানেই আছি 40 বছর যাবত এখানেই। ফার্স্ট টাইম স্ট্রাগল, দেন আল্লাহ কাজ করার সুযোগ করে দিলেন এবং কাজ করে যাচ্ছি। তো হ্যাঁ,
অনেক সময় কাজ বাছাই করি কিন্তু কাজ না থাকলে কিন্তু অস্থির হয়ে যায়, যেন আরে কাজ করা উচিত, কারণ অন্য কিছু শিখেই নেই, অন্য কিছু জানিও না, বা অন্য কোনো ক্ষেত্রে যে কাজ করব, যেগুলো লাইক বিজনেস করতে যেখানে বিশ্বাস করে যাকে করতে হয়েছে ওরা আমাদেরকে দেখে, আমরা তো সময় দিতে পারি না, তা আমরা ওইখানে মানে কি বলবো যে আমরা ক্ষতিগ্রস্তই হয়েছে একাধিকবার। তাই শিল্পীরা কি করবে, শিল্পীরা আসলে তার কাজের মাধ্যমে বেঁচে থাকে, কাজই চায়, শিল্পীরা মৃত্যুর আগ পর্যন্তই কাজ করতে চায়, এটাই স্বাভাবিক। এই যে এত বছর ধরে আপনি কাজ করছেন এবং একই রকম এনার্জি নিয়ে, কোন বিষয়টা আপনার কাছে মনে হয় যে এই এনার্জিটা আপনাকে প্রতিনিয়ত বুস্ট করেছে? সেটা হচ্ছে ডিসিপ্লিন এবং ডিসিপ্লিন, এটার কোনো বিকল্প নেই। যখন একটি লোক অপরিহার্য হয়ে যাবে শোবিজে বা যে কোনো ধরনের, যে সংস্কৃতির যে অঙ্গনে, খেলাধুলা হতে পারে, গান হতে পারে, অভিনয় হতে পারে, আর্ট হতে পারে, নাচ হতে পারে, যে কোনো, সে যখন ব্যস্ত হয়ে যাবে, সে যখন পাবলিক প্রপার্টি হয়ে যাবে, তখন তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকা উচিত আমি মনে করি। এবং আমি এক্সাম্পল দিতে পারি, ওই দেশে অমিতাভ বচ্চন ডিসিপ্লিন লাইফ লিড করে আজকে এত বছর, 85 বছর বয়সেও, তো উনি 2 ঘন্টা যোগা করে, 2 ঘন্টা প্রার্থনা করে, তো উনি কত ফিট, হ্যাভি ডায়েট মেনটেন করে, যদিও আমরা ডায়েটও তো করি না, কিন্তু অন্যগুলো সব করি। তো এরকমই আমাদের বলতে পারি প্রবীর মিত্র দাদা, আমাদের শ্রদ্ধেয় সোহেল রানা ভাই, শ্রদ্ধেয় আলমগীর ভাই, শ্রদ্ধেয় রাজ্জাক ভাইয়া, এনারা খুব উজ্জ্বল ভাই, তা আমাদের এনারা কিন্তু যথেষ্ট, এটিএম শামসুজ্জামান বলেছি আমি তার নাম, এনারা কিন্তু আহমেদ শরীফ সাহেব, ওনারা কিন্তু ডিসিপ্লিন লাইফ লিড করেছেন বিধায় এই পর্যন্ত সুস্থ অবস্থায় কাজ করে গেছেন। তো আসলে মানে এবং পাশাপাশি এও বলতে চাই যে আমাদের অনেক বন্ধু বা আমাদের ছোট ভাই বা আমাদের সিনিয়র্স অনেক অনিয়ন্ত্রিত লাইফের জন্য মানে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আপনি 40 বছরে কয়েক ধরনের সিনেমার উত্থান পতন দেখেছেন এবং কয়েকটা জনরা দেখেছেন, কিন্তু এই অনেক উঠে আছে, হঠাৎ করে নেমে গেছে, আবার হয়তো একটু চেষ্টা করছে, এখন একদম নতুন একটা ফেজে আমরা আছি। এবং এই ফেজটা ভালো একরকম ভাবে, আবার কখনো কখনো খুব একটা ভালো না। কোন সময়টা আপনার ব্যক্তিগত পছন্দের? আমি যখন কাজ করেছি, আমি বলবো যে যারা আমরা পথ দেখিয়েছেন, আমি বলি যে মানে স্থপতি থাকে না, আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ার থাকে না একটা জায়গার, তো আমাদের চলচ্চিত্রের আর্কিটেকচার স্থপতি হচ্ছেন নায়ক রাজ্জাক সাহেব। ওনাকে দেখে আমরা আমার পরিবার, আমার পিতামাতা বা আমার ভাই বা আমার বন্ধু বান্ধব সবাই তাকে দেখে আমরা উৎসাহিত হয়েছি কাজ করার জন্য। তবে রাস্তাটা উনি করে গিয়েছেন, বিল্ডিংটা উনি করেছেন, বাংলা চলচ্চিত্রের মানে উনি, কবরী আপু, মানে মূলত উনি, মানে কেবল রাহাবার বলে যে পথ দেখায়, রাহাবার বলে উনি পথ দেখিয়েছেন। কারণ ওই সময় পাকিস্তানে কি মোহাম্মদ আলী জেবাটে বা ইনারা ছিলেন, অন্য ইন্ডিয়ান অনেকে ছিলেন, কিন্তু উনি আর কি বাংলা ছবি করে উনি অপরিহার্য তা দেখিয়েছেন যে আমরাই চলচ্চিত্র করতে পারি এবং দর্শককে ধরে রাখতে পারি। তো এই স্থপতির সাথে আরও অনেকেই আছে, আরও অনেক নাম আসবে। তো রাজ্জাক ভাই দেখে আমরা এই কাজে ঢুকলাম, এই কাজে আজকে যে বসে আছি, আজকে আপনি আমাকে প্রশ্ন করছেন, আসলে এটা রাজ্জাক ভাই যদি বাংলা চলচ্চিত্রে না আসতেন তাহলে হয়তো চলচ্চিত্র এত সমৃদ্ধ হতো না। তো সেই জায়গা থেকে তার 70, 80, 90-তে আমরা ইন করলাম স্বর্ণযুগ, তারপরে আমরা ধরি আমরা রূপালী যুগ। তা আমরা যেভাবে ওনারা স্বর্ণযুগের, ওনারই দেখেছেন রাজ্জাক ভাই, আলমগীর ভাই, ফারুক ভাই, সোহেলানা ভাই, ইলিয়াস কাঞ্চন ভাই, ওয়াজিম ভাই, কবরী আপু, ববিতা আপু, শাবানাজি, সুচরিতা ম্যাম, সুচন্দা আপু, সুজাতা ম্যাম। তো ওনারা যা দেখিয়েছেন আমাদেরকে, মানে ওই পথ, তারপরে আমাদের প্রজন্ম চলে এসছে, যা চম্পা আপু, দ্বিতীয় আপু, তারপর আমাদের প্রজন্ম একেবারে মৌসুমী, শবনুর, পপি, পূর্ণিমা, ইলিয়াস কাঞ্চন ভাই, রুবেল, মান্না, সালমান, উমর সানি, মিশা সওদাগর, শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি, মানে আমাদের স্টার্ট হয়ে গেল। তো কাজে 90s-এর যে ইন্ডাস্ট্রি আমি দেখেছি, ওটা ইন্ডাস্ট্রি ছিল ভাইয়া। এখন ইন্ডাস্ট্রি বলা যাবে না, এখন ইন্ডাস্ট্রি না ভাইয়া, এখন এটা মানে শব্দের, মানে শিল্পী মানুষ শব্দ মিলিয়ে কথা বলতে পছন্দ করে, এটা এখন আর ইন্ডাস্ট্রি না, এটা ফিল্ম আর ইন্ডাস্ট্রি না, ফিল্ম এখন স্টেশনারি হয়ে গেছে। স্টেশনারি বুঝো তো, একটা দোকানে কিছু কন্টেন্ট পাওয়া যায়, তাও ঈদে পাওয়া যায়, এই দোকানের পরে আপনি আসবেন, ঈদে পাবেন। আগে আমরা শুনতাম ছবি ফেস্টিভ্যালে যাচ্ছে, কন্টেন্ট বেসড ছবি বা গল্প প্রধান ছবি, অন্যরকম তথাকথিত কমার্শিয়াল ছবি না, এগুলা ফেস্টিভ্যালে যাচ্ছে। এখন 2, 4টা, 5টা, 4টা ছবি ঈদ হয়, ঈদে রিলিজ পাই, মানে এখন
ঈদ বেজ এখন ছবি আমি হয়ে এই গেছে। প্রসঙ্গে আসলে মিশা ভাই আসতে চাচ্ছিলাম, এই যে এরকম জনরাগুলো আপনারা দেখে এসেছেন, না, আপনারা কিন্তু তৈরি তোমার- করে এসেছেন। কিন্তু বাবু তোমার প্রশ্ন শেষ না করলে হবে না যে হ্যাঁ, কোনটা হ্যাঁ, বেটার। হ্যাঁ, সেটা হচ্ছে বাবু যে তারা রূপালী যুগ আরম্ভ করেছিলেন শ্রদ্ধেয় নায়ক রাজ্জাক ভাই কবরিয়াপুরা, তারা স্বর্ণালী, দেন আমরা রূপালী, আমরা ধরি তারা ছিলেন গোল্ড, আমরা সিলভার। 90s এর যে ওমর সানি, সালমান, মান্না, রুবেল, কাঞ্চন ভাইয়া, আমি, মৌসুমী, এরা আমরা কাজ করেছি। যেটা কাজ করেছি ওটা ইন্ডাস্ট্রি ছিল, মানে কক্সবাজার কোনো হোটেল নেই, সব বুক আউটডোরে, 4টা-5টা পার্টি, লোকেশন বুক, এ ক্যাটাগরির হোটেল, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, অল হোটেল বুক, নাই নাই নাই, কি একটা অবস্থা। আচ্ছা, আমরা ফ্লোরে কাজ করতেছি, এফডিসি বেজ আমাদের, এফডিসি প্রত্যেকটা ফ্লোর নেই, এখান থেকে এজে মিন্টু সাহেব 10 থেকে 20, তারপরে হচ্ছে তমিজুদ্দিন রিজভী, তারপরে হচ্ছে দিলীপ বিশ্বাস, মানে কোথাও রাজ্জাক ভাই, কোথাও আলমগীর ভাই, কোথাও ফারুক ভাই, তের সালমান, কোথাও ওমর সানি, কোথাও আমরা, কোথাও ফরিদি ভাই এই ফ্লোরে মিশে আমি 5 দিন, ওই ফ্লোরে রাজীব ভাই, তো এখানে মৌসুমি, এরকম ফ্লোরে, মানে আমার এমনও হয়েছে 5 পার্টির কাজ করছি সকাল 7টা থেকে রাত্রে 2টা পর্যন্ত, 5 পার্টি My জ্যাম God! হয়ে গেছে, এখন করতে হবে। সকাল 7টা থেকে আমি করেছি 11টা থেকে 2টো, দেন 2:30 থেকে আবার 5টা 6টা থেকে আবার করেছি 10টা থেকে 11টা, আবার 11টা থেকে রাতে 2-3টা বেরিয়েছি, ড্রেস চেঞ্জ তো ওই বলছি ইন্ডাস্ট্রি ওইরকম ছিল ভাইয়া, ওইটা ইন্ডাস্ট্রি ছিল ভাইয়া, ওই রকম কাজ করে স্বীকৃতি পেতাম, ওই কাজের স্বীকৃতি আলাদা, ওইটা এত কাজের কন্টিনিউটি কিভাবে মনে রাখতেন? মানে পারফরমেন্সের মানে কন্টিনিউটি আমাদের ধরে রাখতে হতো। আর যাতে ড্রেস, তাদের আমাদের চিফ অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গ্রুপ আছে, তো এই ড্রেস, এই চুল, এই হেয়ার স্টাইল, এটা ছিল ওনাদের ছবি তোলা থাকতো। তো তুমি যে ছবি করবে, যে সিন, তো আমরা খালি আমরা বিচক্ষণ শিল্পী হিসেবে মনে রাখতাম যে এর আগে যে সিনটা আজকে করতেছেন, আগে কোত্থেকে আমি আসছি, আমার কি ছিল, এবং এরপরে কোথায় যাব, আমরা এগুলো জেনে নিতাম। এটা আমাদের ক্লাসের মধ্যেই ছিল, গ্রুমিংয়ের সময়, তো এগুলো জেনে নিতাম কি। আর অলমোস্ট কমার্শিয়াল ছবিতে কিন্তু মানে নায়ক, ভিলেন বা ভিলেনের ছেলে, আমি ধরো হুমায়ুন ফরিদি ভাইয়ের ছেলে, ধরো রাজীব ভাইয়ের ছেলে, এটিএম শামসুজ্জামান, আহমদ শরীফ সাহেবের ছেলে, অলমোস্ট মানে ডায়ালগ কাছাকাছি থাকতো, মানে আমি মানে অলমোস্ট কাছাকাছি থাকতো, মানে 2-3 বার পড়লেন, অনেক ছবি হতো, তো অনেক ছবি হতো, সব সিমিলারিটি। মানে তখন আর কি, মানে কমার্শিয়াল ছবিতে একটা প্রবলেমটা কি, যে ছবি যখন হিট হয় ওই ঘরানার গল্পগুলোই আসে, তো তখন আর কি খুঁজবা হতো না। কাজে আমি তোমার প্রশ্নের উত্তরটা সামারি দিয়ে দিলাম যে ওই সময় ইন্ডাস্ট্রি ছিল ভালো, যদি ইন্ডাস্ট্রি ছিল, এক্সাম্পল দিয়ে দিই, ওই সময়টা ইন্ডাস্ট্রি ছিল বিধায় একটা ক্যামাসে ক্যামাত তাক হয়েছে, সোহনুর রহমান সুমন ডিরেক্টর হয়েছেন, এবং উনি মৌসুমী সালমানকে তৈরি করেছেন, যে সালমান মরার সময় কত লোক মারা গেছে, আত্মহত্যা করেছে, কি ক্রেজ। মৌসুমী প্রিয় দর্শনী রয়ে গেছেন, ওমর সানি, অমিত হাসান, আজ পর্যন্ত মানুষের স্মৃতি কোঠায়, যে মানে ওই সময় কীভাবে মানুষ রুবেলকে ভুলতে পারবে না, কাঞ্চন ভাইকে ভুলতে পারবে, এই উপরে আশা করি হুমায়ুন প্রদি, মানে সিনিয়র প্রজন্ম আছে, আমাদেরকে মানুষ কখনো ভুলতে পারবে না। তো এই জন্য ওটা তখন প্রোডাকশন হাউস ছিল গুলিস্তান থেকে আরম্ভ করে, এই গুলিস্তান, বিজয়নগর, কাকরাইল, তারপর হচ্ছে শান্তিনগর, ফুল প্রডিউসার, মানে প্রোডাকশন হাউস ভর্তি, প্রত্যেকটা আর্টিস্টের প্রোডাকশন হাউস ছিল। এখন তো ভাইয়া কারা, তুমি 2টো প্রফেশনাল প্রডিউসারের নাম বলতে পারবে না যারা রেগুলার ছবি বানাচ্ছে। কাজে হচ্ছে আমি বলবো যে 90s 20 পর্যন্ত, আমরা 2010 পর্যন্ত আমরা একেবারে ইন্ডাস্ট্রি, আমরা রূপালী অ্যাডভান্টেজগুলো পেয়েছি, এবং ওই রকম ছিল। এরপরে আর এটা ইন্ডাস্ট্রি না, এটা ফেস্টিভ্যাল বেজ, ঈদ। এই যে রমরমা একটা ব্যাপার, ধরেন এফডিসিতে কয়েকশো মানুষ প্রতিদিন তাদের কর্মসংস্থান, কিন্তু বিভিন্ন ক্যাটাগরির মানুষ, কয়েক হাজার এফডিসিতে, হাজার, এবং আমাদের 1200 হল ছিল, 1200 হলে তুমি চিন্তা করো কতগুলো পরিবার এখান থেকে একদম কত শত পরিবারের জীবিকা নির্বাহ, সেখান থেকে হঠাৎ করে কি জানো হলো, কিছু নেই। 50টা হল বলতে পারবে না আমাকে, যে প্রথম শ্রেণীর তো 20টা হল বলা যাবে না, সিনেপ্লেক্স যেগুলো আছে সেগুলোতে, সিনেপ্লেক্স তো হল না, ওটা আলাদা জিনিস, ওটা তুমি তো ওটা আলাদা, ওটা তো সব ধরনের কন্টেন্ট এখানে নাও চলতে পারে, কিন্তু হল তো আলাদা, সব ধরনের কন্টেন্ট সিনেপ্লেক্স চলবে না। আবার হলে তুমি সব, মানে মনে করো যে ঠিকঠাক পাবে, হলের দর্শক একটু আলাদা, আবার সিনেপ্লেক্সের দর্শক একটু আলাদা, একদমই আলাদা। এবং বলা হয় যে শাকিব খান এবং মিশা সওদাগর, এই দুজন ব্যক্তি সিনেমার টাকা রোজগার করে রাজ করেছেন, সেখানে আজকে সিনেমার এই অবস্থা। এই যে হঠাৎ করে আমরা ফেস্টিভ্যাল নির্ভর হয়ে গেলাম, ঈদ নির্ভর হয়ে গেলাম,
কেন বলেন তো আপনার কাছে না, অবজারভেশনটা কি? কারণ হচ্ছে হলগুলো কমতে আরম্ভ করলো, তারপর হচ্ছে কোনো নিউ ট্যালেন্ট আসেনি। যেমন সাকিবের কথা তুমি কেন বললা, বা পাশাপাশি আরেকটা নাম উচ্চারণ করলা, এদের মতো মনে করো নেগেটিভস এবং মনে করো যে পজিটিভ রোলে, মানে হিরো ভিলেনের রোলে কেউ নিজেকে এই পর্যন্ত অপরিহার্য করে তুলতে পারেনি। পাশাপাশি মনে করো এখনকার প্রজন্মের মধ্যে একটা ডাইরেক্টরের নাম বলতে হবে, রায়হান রাফি কাজ করে যাচ্ছে একটার পর একটা। তো ও কমার্শিয়াল ছবি এবং কমার্শিয়াল উইথ মানে আর্ট ঘরানা বা কন্টেন্ট বেস সব ধরনের ছবিও বানায়। এছাড়া এখন মেহেদী হাসান হৃদয় ট্রাই করতেছে, সঞ্জয় সামাজদার ট্রাই করতেছে, আরও দু একজন হয়তো বাস, আমি যদি নাম না বলে থাকি কেউ কষ্ট পাবেন না, ভুলে গেলে মাফ করে দেবেন। এরাই মানে এরাই কাজ করে যাচ্ছে। এই তো 3টা ডিরেক্টর বা 4টা ডিরেক্টর দিয়ে তো একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না, এবং কোনো আর্টিস্ট নেই। সাকিবের পরে তুমি দেখো কাউন্ট করতে পারবো না, আমি আমারটা বাদ দাও, ভিলেনিয়াস রোলে তো তুমি শেষ। আমি তোমাকে একটু বলে দিতে পারি, কিছু মনে করবে না, ইন ভিলেনিয়াস রোল আই এম দ্য লাস্ট স্টার অফ দ্য স্টার্স। আর হবে না, কারণ 1200 হলে মনে করো আমার 1200 সবগুলো হলে 1000 একটা নিউজ হয়েছিল, 1200 হল ছিল, 1000 হলে আমার ছবি, সব আমার ছবি। ঈদে আমার 6টা ছবি, 6টা নায়ক, সব ভিলেন আমি। তো এমন ঈদ নেই হয়তো আমার জীবনে, এই হয়তো বা 4-5টা ঈদ পাল্টেছে, ভিলেন পাল্টায় নাই। তো ভাইয়া, তো ঘটনা হচ্ছে এখানে না কেউ কাউকে, সে অমিতাভ বচ্চন তার ছেলে অভিষেককে কিন্তু নায়ক বানায় রাখতে পারেনি, কারণ এটা আলাদা জিনিস, এটা যার যার যোগ্যতায় আসতে হবে এবং নাসিব লাগবে। এখানে শুধুমাত্র কোয়ালিটি না ভাই, আর একটা কথা বলি, শোবিজের প্রত্যেকটা ব্যবসা, শোবিজের প্রত্যেকটা আর্টিস্ট, তোমার খুব একটা গান, কোন গান হিট হবে তুমি বলতে পারো না, তোমার কোন ছবি হিট হবে বলা যায় না, এটা নাসিব জড়িত থাকে। কাজে হচ্ছে এখানে নিজেকে মানে কোয়ালিটি থাকলেই যে আবার হবে না, ডিসিপ্লিন থাকতে হবে ভাইয়া। এফডিসিতে সিনেমার পাশাপাশি আরেকটা ব্যাপার খুব রমরমা লাস্ট কয়েক বছর ধরে, শিল্পী সমিতি, আপনি নিজে নেতৃত্বে ছিলেন, নেতৃত্বে আছেন, কোন ব্যাপারটা খুব বেশি ডিফিকাল্ট মনে হয়েছে আপনার মেনটেন করতে? সবচেয়ে ডিফিকাল্ট মনে হয়েছে যে এখন তো আমরা শিল্পী সমিতিতে আসছি, কেন আসছি, আমরা মানুষকে ভালোবাসি, আমি ওল্ড টাউন বিলং করি, আমি ওল্ড টাউনের মানুষ, নেতৃত্ব আমাদের, কর্তৃত্ব আমাদের, খুব নিজের ক্ষতি করে আমরা নেতৃত্ব আর কর্তৃত্ব চাই, এরকম একটা মেন্টালিটি ঢাকাইয়াদের আছে। তা আমি ওল্ড টাউন বিলং করি বিধে আমারও আছে, এবং আমি দেখলাম যে আমার কিছু সঞ্চয় আমি চলতে পারি, প্লাস আমি আমার যদি ফ্যাটার্নিটিতে যারা আছে তাদের যদি কিছু কন্ট্রিবিউট করি, এই আমার মেধা দিয়ে, ফিনান্স তো আছে, আমার মেধা দিয়ে, আমার বুদ্ধি দিয়ে, আমার উপস্থিতি দিয়ে, ওই জায়গা থেকে শিল্পী সমিতিতে আমার আসা। বাট শিল্পী সমিতি যারা করেছিলেন, শ্রদ্ধেয় রাজ্জাক ভাই, শ্রদ্ধেয় ফারুক ভাই, শ্রদ্ধেয় আলমগীর ভাই, শ্রদ্ধেয় সোহেল রানা, শ্রদ্ধেয় উজ্জ্বল ভাই, এবং শ্রদ্ধেয় খলিল ভাই, শ্রদ্ধেয় আইটেম শামসুজ্জামান, রুজি ফার্স্ট মিটিং হয়েছিল, এই শিল্পী সমিতি হবে এটা ফার্স্ট মিটিং রুজি সামাদ আপুর বাসায় হয়েছিল। তো আমাদের আহমেদ শরীফ সাহেব, খলিলুল্লাহ খান, হাসান ইমাম ভাই, এরা সবাই মিলেই করেছিলেন। তখন তো একটা ইন্ডাস্ট্রি ছিল, ওনারা বসবেন কোথায়, একটা স্টাডি রুম লাগবে, তাদের একটা ভালো ওয়াশরুম লাগবে, তারা গল্প করবেন, তখন ইন্ডাস্ট্রি ছিল। কেন বললাম ইন্ডাস্ট্রি, এখন কেন স্টেশনারি বললাম, তখন সবাই বসবে কোথায়, কার সাথে মিশবে, শিল্পীরা সবার সাথে মিশতে পারে না, শিল্পী আরেকটা শিল্পী অথবা শিল্পমনা যে থাকবে, যে তাকে কমিউনিকেট করতে পারবে, তার সাথে চলবে। আম জানতা বা সাধারণ মানুষ তো আমাদেরকে বুঝতে পারবে না, ও এমন একটা প্রশ্ন করে ফেলবে, মানে আমার ভেতরটাকে, মানে একটা নায়ক বা অভিনেতা বা অভিনেত্রী এমন একটা কোশ্চেন করে ফেলবে, সে কিন্তু তার সাথে কমিউনিকেট করা যাবে না। অতএব যার মনে শিল্প আছে, যে শিল্প ওন করে, তার সাথে কথা বলা যায়। তো শিল্পীরা একঘানা না, তো ওনারাই করেছিলেন এই কারণে যে আমরা বসবো, এবং যাতে পরিচালক, প্রযোজক এবং দেশের স্বার্থে যাতে কারোর সাথে শিল্পীরা যাতে কোনো অন্তরায় না হয়ে দাঁড়ায়, এই জন্য করা। কিন্তু এখন যেটা হচ্ছে যে, এখন কষ্ট যেটা ডিফিকাল্ট হচ্ছে, এখন তো ফিল্মই নেই। সাকিব খানের 2টো ছবি রিলিজ পায়, ফিল্মই নেই, সে অর্থে অন্য কেউ কমার্শিয়াল ছবি হবে কিছু নেই। তো আসলে কি রমরমা শিল্পী সমিতি ছিল, এখানে বড় স্টার আসতেন, কাজ হতো এখানে বড় মানে ধরি বিচারের কথা বলি, যে শিল্পী সমিতির এমন হ্যাডাম ছিল যে মান্না থেকে আরম্ভ করে সালমান থেকে সবার, মনে করি আমি ধরি আমার বা উমর সানিরও এখানে এই ডিসিপ্লিনলি কি চললে তার একটা অ্যাপ্লিকেশন পড়লে তার একটা বিচার করা হতো, না সমাধান করা হতো, এটা শিল্পী সমিতি। উমর সানি, সালমান তখন সুপারস্টার। আমি একটা কথা বললাম, এদেরও কাজ, আমার আমলে মাহিয়া মাহি, পরিমণি, আমরা কাজ সমাধান করে দিছি, এরকম নানান সময়ে ধরেন অনেক ধরনের বিতর্কেও ফেলা হয়েছে। আপনার কি মনে হয়েছে যে ইচ্ছাকৃতভাবে হয়তো আমার সাথে কেউ এরকম করছে, আউট অফ জেলাসি বা এটা হতে পারে, এটা সব জায়গায় সব পেশায় জেলাসি থাকবে, এটা
এটা মেনে নিতে হবে আমাদেরকে। তুমি আমাকে যে কোনো রকম যে কোনো কঠিন কোশ্চেন করতেই পারো, যেহেতু আমি পাবলিক ফিগার হয়ে গেছি। তোমার প্রশ্নটা কি মনে রাখবে না ভাইয়া, কিন্তু আমি কি অ্যান্সার করলাম সেটা মনে রাখবে। আমার অ্যান্সারটা হিস্ট্রি হয়ে থাকবে, যে মিশা সওদাগর অ্যান্সারটা কী করেছিল। তোমার প্রশ্নটা হিস্ট্রি হবে না, কিন্তু আমি আমার কথা বলে, কারণ আমি পাবলিক প্রপার্টি, আর আমি একদিনে হইনি পাবলিক প্রপার্টি বা পাবলিক ফিগার, আমি একদিনে হইনি। আমার মেধার একটু দিয়ে আমি তাদের স্মৃতির মস্তিষ্কে আমি জায়গা করে নিয়েছি। অতএব আমার অ্যান্সারটা হিস্ট্রি মনে রাখবে। অতএব আমাকে হচ্ছে বুঝে শুনে কথা বলতে হবে, বুঝে শুনে চলতে হবে। আচ্ছা, এই যে সিনেমার এই অবস্থাটা বর্তমানে এসে দাঁড়ালো, আমি জানি এই প্রশ্নটা অনেক বেশি আপনাকে শুনতে হয় যে এর থেকে সমাধানের উপায় কি? এর থেকে সমাধানের উপায় আমি একা বলতে পারবো না, যারা চলচ্চিত্র স্টেক হোল্ডার, মানে এটাকে গভর্নমেন্ট স্টেপ নিতে হবে। আমি যেমন নতুন মুখের সন্ধানে এসেছি, মান্না, অমিত হাসান, দ্বিতীয়াপু, সোহেল চৌধুরী, আমরা সব নতুন মুখ থেকে আমরা এসছি। নিউ ট্যালেন্ট হান্ট ইনফরমেশন মিনিস্ট্রি করেছিল, তো এই ট্যালেন্ট হান্ট করতে হবে, এটা আমি শিল্পীদের ব্যাপারে বলবো। আর আমার অ্যাডভাইস হচ্ছে যে এখন যে আমাদের দেশের যে মন মানসিকতা, যেটা সবচেয়ে চলচ্চিত্রের অন্তরায় বা সংস্কৃতির অন্তরায়, আমাদের দেশের 100 জন যদি অ্যাভারেজ করি, অভিভাবকের 98% চায় না তার ছেলেমেয়েরা সংস্কৃতির সাথে যুক্ত থাকুক। 98%। না চাওয়াটা তৈরি হলো এটা পিতামাতার বা আমাদের যে আমরা যে পেশায় আছি সেই পেশায় হয়তোবা অত আলোকিত হচ্ছে না। পিতামাতা ভয় পায়, পিতামাতা চায় সেফ একটা লাইফ, কমফোর্ট একটা লাইফ সন্তানের জন্য। এখন একটা ছেলেকে যদি বলি তুমি নায়ক হবে, সে কখন নায়ক হবে, কীভাবে চলবে, কীভাবে তার জীবন চলবে, ভিলেন হবা, অভিনেতা হবা, অভিনেত্রী হবা, ফিল্মে কঠিন। হ্যাঁ, এখন ইন্ডাস্ট্রি তুলনামূলক বলা যায় যে মানে ছোট পর্দায় বলি, যারা ইউটিউব বলি বা ছোট পর্দায় বলি, ওটা মোটামুটি ইন্ডাস্ট্রি ডে নাইট তারা কাজ করতেছে, ওইটাকে বলা যায়। কিন্তু ফিল্মের সাথে তার কোনো কিছু তুলনা হবে না। ফিল্ম তো আলাদা, ফিল্ম তো আর্কাইভে রেকর্ড হয়ে থাকে, ফিল্মের সেন্সর বোর্ড আছে, সেন্সর সার্টিফিকেশন বোর্ড আছে। ফিল্ম তো আলাদা ব্যাপার, ফিল্মের উপরে জাতীয় পুরস্কার দেওয়া হয়, ফিল্ম তো জাতীয় স্বীকৃত একটা মাধ্যম। তো ফিল্মে এখন কাকে বলা যাবে যে তুমি ভাই হও, ডিরেক্টর হও? তাই মা চিন্তা কর, তুই যদি ডিরেক্টর হবি, কবে তোর মানে লাইফ চলবে, কবে তুই সিকিউর হবি? তো পিতামাতা চায় তার সন্তান যাতে সিকিউর থাকে, অন্য পেশায় যায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, কম্পিউটার সায়েন্স পড়ুক, এমন কিছু করুক যেটাতে আনসার্টেনিটি নাই। জি স্পেশালি তুমি মেয়েদের ফুটবলে দেখো না, কটা আমার তোমার ভাই বোন খেলতেছে, তোমার আমার কটা ভাই বোন আত্মীয় স্বজন ফিল্মে আছে, তুমি দেখো অভিনেতা অভিনেত্রী, তুমি খুঁজে পাবো না। তুমি বললো তোমার বংশে কেউ নেই, আমি বলবো আমার বংশে কেউ নেই, আমি একমাত্র। তো এটা তো হবে না, এটা তো হওয়া উচিত ছিল 50% অ্যাটলিস্ট হওয়া উচিত ছিল। পাশের দেশে যাবো তুমি, ওরা 98% অভিভাবক চায় তার ছেলে মেয়ে সংস্কৃতির সাথে যুক্ত থাকুক। এই জন্য আজকে ওদের সংস্কৃতি, ইন্ডিয়াকে কেউ চিনে কিনা জানি না, শাহরুখ খান অমিতাভ বচ্চনকে চিনে, যেমন আমাদের যেমন সচিন টেন্ডুলকারকে চিনে, সুনীল গাভাস্করকে চিনে, বিরাট কোহলিকে চিনে। পাকিস্তানে তুমি চলে যাও, ওখানে নুসরত ফতে আলীকে চিনে, ওইখানে তুমি আতিফ আসলামকে চিনে, ওইখানে তুমি শাহিদ আফ্রিদিকে চিনে। আমাদের আমলে ওইখানে ওয়াজিম আকরামকে চেনা হতো, ইমরান খানকে চেনা, হ্যাঁ, ইনজামামুল হককে চেনা হতো, তারপরে মেহেদী হাসান। কারণ হচ্ছে একটা দেশের সংস্কৃতি বহন করে একটা দেশের পরিচয়। এলভিস ব্রুস মানে আমরা যদি ব্রুসলির কথা বলি ক্যারাটির ছবিতে, তারপর আমরা যদি বলি ম্যাডোনার কথা বলি, সব আমরা ম্যাডোনা কোন দেশের আমরা সবাই জানি, মেসি কোন দেশের আমরা সবাই জানি, আর্জেন্টিনা সুপারস্টার। কেন আর্জেন্টিনা সম্পর্কে অনেকে জানে না, কিন্তু মেসিকে সবাই চিনে। তো এই যে সংস্কৃতি এমন ক্ষমতা দেশকে ইন্ট্রোডাকশন করায় দেয়। আমাদের 5টা নাম করা সবাই যে স্টারগুলো ছিল সবাই চিনে, যেমন থেকে আরম্ভ করে তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিব, এদেরও ওয়ার্ল্ড চিন্ত তো। শুধুমাত্র সংস্কৃতি এমন একটা জায়গা, সংস্কৃতি তার দেশের পরিচয় এবং প্রতিনিধিত্ব বহন করে। এটা যে দেশের দুর্বল হয়ে গেছে, সেই দেশের মনে করবো সেই দেশে অলমোস্ট দুর্বল হয়ে গেছে একদম। এবং সিনেমার কথাই তো বলছি, সিনেমার প্রসঙ্গে আছে, একটা ইন্ডাস্ট্রির প্রসঙ্গে আছে। এই ইন্ডাস্ট্রির ফাঁক ফোকর দিয়ে হঠাৎ করে কিছু মানহীন প্রোডাকশন কিন্তু চলে আসছে সামনে, কারণ আমরা ভালো প্রোডাকশন যেহেতু অত বেশি দিতে পারছি না, এই সুযোগে কিন্তু এসে পড়ছে। তো এই মানহীন প্রোডাকশন আমরা কখন বলি? যখন নানান দিক থেকে সেটার মান নির্ণয় করা হয়। তো সেই জায়গা থেকে আপনার চোখেও তো নিশ্চয়ই এগুলো পড়ে। কোন জায়গা থেকে আসলে এগুলো অ্যালাউ করা হয়? ধরেন সেন্সর বোর্ডের কি কোনো ল্যাকিংস, নাকি অন্য কোনো ল্যাকিংস? না, মানে সেন্সর বোর্ডে আসলে সব ধরনের ছবি তো জমা পড়ে। আমি এখন সেন্সর বোর্ডের মেম্বার। আমি যে সমস্ত ছবি মানে শুনতে খারাপ শোনা যাবে,
মানে না লাইট আছে না, মানে ক্যামেরার কোনো কাজ আছে না, না, কোনো story কাস্টিং আছে, আছে না না, কোনো ডিরেকশন আছে, মানে সবগুলো না, কিছু অনেকগুলো কিছু। দেখলাম যেগুলো মানে দেখা দেখা যায় না, জমা পড়বে, কিন্তু ওটাতে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। মিনিমাম স্ট্যান্ডার্ড, আমরা যখন ফুটবল ধরি, ফার্স্ট ডিভিশন একরকম স্ট্যান্ডার্ড খেলবো, তারপরে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ক্রিকেটও এরকম, ন্যাশনাল টিম, তারপরে তারপরে স্ট্যান্ডার্ড থাকে না, প্রিমিয়ার লিগ, এটা সেটা। তো খুব দুঃখজনক এটা ব্যাপার। এখন এটা তো কাউকে আটকানো যাবে না, রিলিজও কিন্তু পেয়ে যাচ্ছে, এটা কিন্তু এরকম অনেক সেন্সর সিনেমা। বোর্ড সবগুলো হয় না, রিলিজও পেয়ে যায়, কিন্তু এগুলো কোনো কাজ হবে না, এগুলো কোনো কাজ হবে না, মানে ওই যে কখন রিলিজ হলো, কখন নামলো, না তুমি বলতে পারবে ভাইয়া, না আমি বলতে পারবো, কেউ বলতে পারবে না। আর এগুলো থাকবে এরকম, মানে আসলে খাদ্যের সাথে কিছু কুখাদ্য তো থাকবেই, কিছু মানে আরামদায়ক খাদ্য তো থাকবে, এটা দুনিয়াতে সবসময় থাকবে। একদম। এবং আরো কিছু শর্ট কোয়েশ্চেনে চলে যেতে চাই। প্লিজ প্লিজ প্লিজ। একটু রমজান এবং ঈদের কথা জানতে চাই, যেহেতু আমরা বর্তমানে রমজানে আছি, রমজান মাসে আছি, আপনার রমজানটা কেমন কাটে? রমজান তো আমরা তো আগে বলেছি আমি ওল্ড টাউনের মানুষ, কখন রোজা রেখেছি জানিও না, মানে আমাদের সিস্টেমে ছিল দুপুরে কোন রান্না হয় না, আচ্ছা, দুপুরে রান্না বাধ্য, রোজা রাখতে তুমি বাধ্য। একটা সময় চলে এসছে, রোজা কখন রাখছে, কখন রোজা রাখা আরম্ভ করলাম জানি না, রোজা রাখছে, এইভাবে আমার ছেলেগুলো ওইভাবে তৈরি হয়েছে। ইফতার আইটেম গুলো ওরকম খুব খাবার প্রিয় হন আপনারা। মুড়ির ভর্তা লাগবে আর কি একটা। আর আগে বিরিয়ানি প্রচুর এখনো, গতকালকেও, মানে আমরা ঢাকায় এরা, মানে ইফতারের সাথে আমাদের একটু একটু বিরিয়ানি লাগে আর কি, হয় মোরগ পোলাও বা একটুখানি বিরিয়ানি একটুখানি হলেও লাগে। তারপরে মনে করো যে হালিম বা জিলাপি, মানে যদিও এখন একটু কমিয়েছে, বয়স অ্যালাউ করে না, দুধ চা এখন অ্যাসিড হয়ে যায়, এখন তো যে একটু স্বাস্থ্য সচেতন হতে বাধ্য, তো সেই জায়গা থেকে আসলে মানে তারপর মনি ভর্তা খেতে লাগে, যতই হোক অ্যাসিডিটি ওটা। আর রোজা রাখার পরে না, মানে তেলের জিনিসগুলো আরো বেশি টানে, পেঁয়াজু, আলু, খালি পেটে আপনি যা দেখবেন সেটাই, হ্যাঁ, মানে খুব অ্যাট্রাকটিভ মনে হয়, তখন আরো বেশি টানে, রুচি বাড়িয়ে দেয়। তো আর আমার একটা দুঃখ লাগে, সেটা হচ্ছে যে মানে ব্যস্ত হওয়ার পর তারাবিটা রেগুলার পড়তে পারি না, এটা সূরা তারাবি পড়তে হয়, আর এমনি তো রোজা রাখি, নামাজ পড়ি ইনশাল্লাহ। আর এটা আমি মনে করি যে এই একটা মাস হচ্ছে 11 মাসের মানে পুঁজি নির্ণয় করে নেয়া, এটা আমি মনে করি যে এই 1 মাসের কামাই আমাকে 11 মাস চালাবে, আমি ঠিকঠাকভাবে আমি চেষ্টা করি মন থেকে। আমার আশপাশ যারা আত্মীয় স্বজন আছে, যারা আমার থেকে কম একটু ফিনান্সিয়ালি, আমি চেষ্টা করি তাদের কাছেও আমার যতটুকু যোগ্যতা আছে তাদেরকে পাঠানো। মাশাআল্লাহ। ঈদের আয়োজনটা আপনার কেমন থাকে এখন? ঈদের আমার ব্যক্তিগত কোনো আয়োজন থাকে না, যেহেতু আমার 2 ছেলে বাইরে থাকে, আগে ওয়াইফও থাকতো, এখন ওয়াইফ আমার সাথে আছে, বাট এবার আমি বাচ্চাদের সাথে ঈদ করতে বাইরে যাব। আচ্ছা, এক এক সময় এক এক রকম থাকে, দেশে যখন ঈদ করেন এখন কি ওই আমেজটা কাজ করে কেনাকাটা? না, মোটেও না, এখন তো আমরা সিনিয়র ওয়ান, আর আমাদের বাচ্চারাও বুঝে নেই আসলে ঈদের আমেজটা, মানে আমরা ভ্যালুসটা আমরা যা পেয়েছি, এটা আমি আগেও 2-1 বার বলছি, সেটা হচ্ছে যে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, আব্বা আম্মা আমাদের কালকে বলতেছিলাম এক ভাগ্নিকে যে আমরা আমাদের জামা কাপড় এবং বাটার কাপড়ের জুতো সব রেখে দিতাম, কাউকে দেখাতাম না, বালিশের নিচে চাঁদাতে দিন রাতে, সকালে উঠে পড়ে নামাজ পড়ে দৌড়াতে হবে, আর সালামি নিতে হবে বিভিন্ন জায়গায় যেয়ে। তো ওই এরকম তো এখন তো ছেলেগুলা নিজে অনলাইন কি নিজেই, আমি বাইরে শুটিং গেলে বাইরে থেকে কিনে দেই, ওদের কোনো ফিলিংস নেই। এখন আমি বুঝি যে এক রিক্সাতে 4-5 ভাই বোন নিয়ে মা যাচ্ছে, সেটার আনন্দটাই আমাদের আব্বা একটা বাজেট দিয়ে দিয়েছে, আমি বলছি চেনালা বুট দাও, তখন অনেক দাম, কি এর চেনালা বুট, ঘুরে ফিরে শেষ পর্যন্ত বাটার দোকানে এবং সাদা একটা কেটস কাপড়ের, কারণ এখন বুঝি যে ওনা পরিয়ে দিয়েছেন, এখানে তুমি সাদা একটা নতুন কিনলে একটা তোমার স্কুলে যে তোমার আরম্ভ হবে, তুমি স্কুলে এটা ইউজ করবা। এখন যখন গাড়ি দিয়ে যাই এবং দেখি যে রিক্সায় করে রোজাতে রমজানে যখন মধ্যবর্তী বা নিম্ন মধ্যবর্তী পরিবার বাচ্চাগুলোকে নিয়ে যায়, তখন আমি আমার পিতা মাতাকে মনে করি, আমাদের মানে তাদের কি যে আপ্রাণ চেষ্টা ছিল আমাদেরকে খুশি করার, আর আমরা বুঝতাম না, পাগলের মতো এটা চাইতাম, কান্নাকাটিও করেছি, বাট এখন বুঝি যে মানে এই জন্য গতকালকে আমি বললাম যে মাকে রোজাতে খুব মনে পড়ে, রমজানে মাকে খুব মনে পড়ে,
মা কীভাবে আমরা এতজন সবাইকে উনি সবাইকে কীভাবে সবাই খুশি রাখার তারা কী অক্লান্ত পরিশ্রম, বাবার একটা সীমিত টাকা দিয়ে যেতেন মাকে, মা ওইটা দিয়ে আমাদের কীভাবে ইফতার ভালো হবে, কীভাবে সেহরি ভালো হবে। উনি আহামরি খেতেন না, শুধু এক কাপ সেহরিতে চা, ফজর নামাজে চা খেতেন। তো ওই যে আমি বললাম যে মা তোমাকে খুব মাকে খুব মনে পড়ে, এবং যাদের মা জীবিত আছে আমি তাদের কাছে অনুরোধ করবো যে মার কাছাকাছি বসেন, মাকে ভালো করে অনেকক্ষণ তাকিয়ে থাকেন। আসলে বেহেশত তো মৃত্যুর পর হবে, বেহেশত মৃত্যুর পর হবে, কিন্তু মানে পিতামাতা হচ্ছে আপনার সাক্ষাৎ বেহেশত। আপনি যার মা আছে, যার বাবা আছে, তারা যাতে তার মানে পিতামাতাকে অনেকক্ষণ দেখে, অনেকক্ষণ জড়িয়ে ধরে এবং জিজ্ঞেস করে যে মা তুমি কী চাও, বাবা তুমি কী চাও। এবং বাবা মারা তাদের সাধ্যের মানে বেস্ট দিয়ে আমাদেরকে করেছে। মানে যার পিতামাতা জীবিত আছে তার প্রত্যেকটা সন্তানের কাছে আমার অনুরোধ, মানে তারা যেন তার মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণে, আর মাকে বুঝতে চেষ্টা করে। কারণ মা বাবা চলে গেলে আর বোঝা যাবে না যে এটা কি জিনিস। এটা আমি মানে মানে প্রত্যেকটা মুহূর্তে ফিল করি, স্পেশালি ইন রমজান। ছোটবেলার মিশা সওদাগর শান্ত নাকি দুরন্ত? দুরন্ত। আচ্ছা, শান্ত জীবনে এখনো না। প্রথম দিন যেদিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ভয় পেয়েছিলেন? না, আমি কখনো ভয় পাইনি। আমি আসলে ভয় পাইনি কখনো। বাট একটা শর্ট এনজি হচ্ছিল বারবার চেতনার ছবিতে, তখন ওইখানে লিজেন্ডারি অ্যাক্টর ছিলেন এটিএম শামসুজ্জামানের দিকে। আমার ডায়ালগ ছিল ওএস বলে, ওভার শোল্ডার শর্ট ছিল। বাট আমার ডায়ালগ, আমি যখন ডায়ালগ দিচ্ছি উনি যে রিয়াকশন দিচ্ছেন তো বুঝি না রিয়াকশন কোয়ার্টিস রিয়াকশন দিচ্ছে, তখন আমি ডায়ালগ আরম্ভ করি মানে যে স্কেলে, পরে পড়ে যায় 4-5টা টেক। আমার বাবা মানে আমার উস্তাদ ছুটকু আহমেদকে বাবা বলি আমি, উনি ফিল্মের বাবা, উনি আমাকে ব্রেক দিয়েছেন। তো এটিএম শামসুজ্জামান ভাইয়া ব্যাপারটা আজ করতে পারেন। তারপরে আমাকে সাইডে নিয়ে বললেন যে ছুটকু তুমি রাখো, আমি মিশা তুমি আমার চোখের দিকে না তাকিয়ে ভ্রুর দিকে তাকাও। কারণ আমি কথা বলছি, জানেন আপনি কি আপনার এত বড় সাহস, তুমি যে রিয়াক্ট করতেছো না, হ্যাঁ আপনার এত বড় সাহস, হ্যাঁ আপনার এরকম মানে আস্তে আস্তে, হ্যাঁ না মানে আপনি আমি ডাল হয়ে যাচ্ছি, ডাউন হয়ে যাচ্ছি। তখন আমাকে বললাম আমার চোখের দিকে তাকাবো না, তুমি ভ্রুর দিকে তাকিয়ে অ্যাক্টিং করো। তখন চোখ না দিয়ে আমি ভ্রুর দিকে তাকিয়ে অ্যাক্টিং করলাম, টেক দিলাম, ওকে। ভিলেন ট্যাগটা কি ব্যক্তিগত জীবনে কখনো কোনো সংকট এনেছে? না, জীবনে সংকট নেই। তো ছোটবেলায় যখন স্টার হয়ে এসে মানে আমার ছবি আশা ভালোবাসা, সালমানের সাথে সত্যের মৃত্যু নয়, উমর সোনের সাথে তুমি আমার, আরও তুমি সুন্দর, এদের সাথে যখন সুপার ডুপার হিট হয়ে যায়, তখন বাচ্চারা গুন্ডা বলতো, তখন রেগে যেতাম। আর মাছ কিন্তু আমি খুব খাওয়া দাওয়া পছন্দ করি, মামা বলতো, মামা ভাই কিসের মামা, এই বুঝতাম না। পরে তোমার ভাবি বললো, আমি রেগে ওদের সাথে খুব খারাপ ব্যবহার করতাম। একদিন আমার ওয়াইফ বললেন যে এরা তোমার ইমেজকে বলে, তুমি তো পাগল, এরা তোমার ইমেজকে বলতেছে, স্ক্রিনে যে ইমেজ দেখতেছে তোমার মিশা সওদাগর যা করতেছে ওটা বলতেছে, তুমি এটা ব্যক্তিগতভাবে নিচ্ছ কেন? আমি একটু বুঝলাম আর কি। শিল্পী সমিতির নেতৃত্ব থেকে কোন ঝড়টা সবচেয়ে বড় ঝড় মনে হয়েছে? সবচেয়ে বড় ঝড় একবার জায়েদ খান ছিল, জায়েদ খানের এগেনস্টে পুরো ইন্ডাস্ট্রি চলে গিয়েছিল। ও তখন মানে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, তখন মানে আমি আমার জীবনে কোনো, আমার সাংবাদিক ভাইরা, আমার পরিচালক, প্রযোজক আমাকে নিয়ে একটা কথা মানে 36-38 বছরে কিছু বলে নাই। সাংবাদিক ভাইরা এমন কিছু করে নেই যে লিখবে ওকে নিয়ে, মানে আমিও অনেক, উনি ওর কিছু ইডিসিপ্লিনলি কিছু কাজ করে ফেলতো, শিল্পী সমিতি যখন বন্ধ হওয়ার কথা হয়তো বা বেশিক্ষণ থাকতো, এগুলো নিয়ে আমাকে শুনতো। আমি বলে দিলাম, আমি আইনও করে দিলাম, কিন্তু তারপর অনেকক্ষণ থাকতো। ও যেহেতু সেক্রেটারি ছিল, তারপর এটা নিয়ে পুরো ইন্ডাস্ট্রি খেপে গিয়েছিল। এটা আমাকে প্রচুর বিব্রত করেছে। মানে আমার ওর জন্য আমি যে কষ্ট পেয়েছি, যে সহ্য করেছি, এটা আমার ক্যারিয়ারে যায় না, আমি ওগুলো তো করিই না, তো ওটা আমাকে খুব কষ্ট। এই প্রসঙ্গে ভাই আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন হয় বাংলাদেশে, ধরেন সরকার পরিবর্তন হচ্ছে, নানান ধরনের ইস্যু, শিল্পীরা অনেক ধরনের সরকারি প্রজেক্টেও কিন্তু কাজ করেন, শিল্পী হিসেবে তাদেরকে ডাকা হচ্ছে। তো এই যে ধরেন বর্তমানে আমাদের দেশে অনেক শিল্পী আছে যারা এখন দেশের বাইরে পাড়ি জমিয়েছেন, থাকতে পারছেন না দেশে, আপনারা অবাধে কাজ করছেন, কিন্তু অনেকেই আছেন যেটা পারছেন না, কিংবা এই রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নানান ধরনের বিপদেও পড়ছেন। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা তো অনেক, এটা প্রশ্নটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি, মানে অ্যান্সারটা করতে হবে ইন্ডিভিজুয়ালি, যে আমার মতামত কি, তাই না? সেটা হচ্ছে যে আমি একটা কথা বলি, কে পলিটিক্স করবে,
অভিনয়ের পাশাপাশি কে করবেন এটা তো আমি বা আমরা বলতে পারবো না, আমার আব্বা আম্মা বলতে পারবেন না আমি কোন সাবজেক্টে পড়াশোনা করবো। কাজে হচ্ছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে যদি কারো পেশা থাকে অভিনেতা, তবে অভিনয়টা দিকে ফোকাস দেওয়া উচিত। সে বাড়তি কী করবে না করবে তার ব্যাপার, কারণ সে করবে না এটা আমি বলতে পারি না। সে যদি করে এবং সে কীভাবে মেনটেন করবে তার এটা দায়িত্ব। এটা তবে এই দেশের যে আমাদের আমাদের দেশে যে মানে হয় যে প্রত্যেকটা যখন দেশ প্রধান আসেন আর কেউ যদি সমিতি করে, কেউ যদি সংস্থা করে সমিতির সাথে জড়িত থাকে, তখন তাকে কিন্তু আসলে ওই মন্ত্রণালয়ে হেল্প নিতে হবে, মন্ত্রী হেল্প নিতে হবে। এটা স্বাভাবিকভাবে যদি সে নেতৃত্বে থাকে তাকে তখন শিল্পীদের জন্য বা ও যে কোনো শিল্পী না, একটা এনজিও বলি, একটা ব্যবসা বাণিজ্যের কথা বলি, তখন তাকে ন্যাশনাল যারা লিডার তাদের স্বাভাবিক কারণে তাদের সাথে তাদের কোনো অ্যাডভান্টেজ যদি তার সমিতি পায়, তাহলে যেহেতু সে নেতৃত্বে আছে তারা ডাকলে যেতে হবে, সে করতে হবে, যেতে হবে। এবং শিল্পীরা কিন্তু যেহেতু প্রচারের একটা অংশ, শিল্পীর একটা প্রচারের অংশ, যদি আমরা যখন আমাদেরকে যে দাওয়াত দেয় তখন আমাদেরকে কিছু একটা সম্মানই দেয়, তো তখন আমরা তো তার পক্ষে গিয়ে কথা বলি, স্বাভাবিক ব্যাপারে। মানে সেটা এটা না আমরা একটা কন্টেন্ট ওপেন করতে গেলাম, আমরা ধরি আমরা একটা স্টোর ওপেন করতে গেলাম, তখন আমরা বলি হ্যাঁ এদের ফ্যাব্রিক ভালো, তুলনামূলকভাবে আমরা ভালোকে ভালোই বলি, তাই না? বা মোটামুটি কেউ আমরা ভালো বলি, কারণ এটা স্বাভাবিক, কারণ শিল্পীকে উনি নিয়েছেন প্রচারের জন্য। ও শিল্পীর জন্য কিন্তু কেউ ভোট টোট দিবে না, এটা কিন্তু আমার মনে হয় না শিল্পীর জন্য কেউ ভোট দিয়ে দিবে এই দেশের অন্তত এই অবস্থা নাই, পাশের দেশে এটা বলতে পারি না। তো কাজেই হচ্ছে যে শিল্পীরা আসলে তাছাড়া শিল্পীদের এখানে বেঁচে থাকার অবলম্বন বিভিন্ন জায়গায়, খালি এখন যে তুমি বললে বিদেশ চলে গেছে, এখন পলিটিক্যালি জন্য যায়নি, এখানে কাজ নেই দেখে ম্যাক্সিমাম গেছে, সেটাও একটা প্রশ্ন, সেটা সবচেয়ে বেশি। কাজ নেই এখানে, চলবে কিভাবে? একটা শিল্পীর একটা বাড়ি মেনটেন করতে হয়, তার স্ট্যাটাস মেনটেন করতে হয়, ভাইয়া মুখে হাসি রাখতে হয়, মুখে মেকআপ রাখতে হয়, হ্যাঁ। তো শিল্পীর এই দিকটা কেউ খেয়াল করে না। আর একটা বললাম যে সে ব্যক্তিগতভাবে সে কীভাবে তার ক্যারিয়ার এবং পলিটিক্স মেনটেন করবে না এটা আমি বলতে পারি না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি তুমি ব্যস্ত থাকো ওইদিকে যাওয়া উচিত না। আমি আমারটা করেছি। ধরুন রাজনীতি সে এমন অনেকেই আছে রাজনীতির মানে রতেও নাই, রাজনীতি সে এর ভিতরে না, এইগুলো ঠিক, এইগুলো মানে সুযোগ নিয়ে এমপি মন্ত্রী হতে চায়, এটার পক্ষে আমি না। এটা খুবই এটা, কারণ যে যেটা জানে, আমি আগে বলেছি, যে যেটা জানে সেটা করা উচিত, যে যেটা বুঝি সেটা বোঝানো উচিত। এটা মানে আমি ব্যক্তিগত না করার পক্ষে। তো আমি 2 বছর জাসাস করেছি, তারপর শ্রদ্ধেয় নেতৃত্ব বলেছি। শুধুমাত্র সরকারি প্রজেক্টে অভিনয় করাটা কি অন্যায় বা অপরাধ হতে পারে আপনার মতে? না, সরকারি আমার কাছে মনে হয় না। কে কাজ করবে এটা তো তার কাজের অংশ, সে কাজের অংশ। সে যদি পলিটিক্স না করে তাকে তো ক্ষতি দেখা উচিত। সে কি কোনো দল, সে কোনো পলিটিক্স করে নাকি? কারণ আমাদের দেশের সমস্ত সংস্থাগুলো আছে যে সে কোন দল করে না করে, কেউ তার পেশাটা কি। অভিনেতা এখন যদি আমাকে ডাকা হয় একটা ক্যারেক্টার, আমাকে এখন ক্রিকেট কর্তৃপক্ষ ডাকলো যে আপনি কোচের অভিনয় করবেন হোয়াট মোড়ের, আমার মনে হোয়াট মোড় আমি দাঁড়িয়ে রাখলে ভালো করবো, কঠার কথা আমি করবো না। এখন যদি চেঞ্জ হয় হোয়াট মোড়ে ভালো খারাপ দিক কী হবে সেটা তো বলা যাবে না, বা দেশেরভাবে কোনো পলিটিক্যাল কোনো হয়, এটাকে যার যার ব্যক্তিগত ব্যাপার। কারণ আর্টিস্ট যদি প্রফেশন যদি থাকে অভিনয় করা, তাকে যে সেক্টরে হোক তাকে তো অভিনয় করে খেতে হবে। আর আমাদের দেশে পারিশ্রমিক খুবই কম দেয়। ভাই আমি র্যাপিড ফায়ারে যাচ্ছি আপনার সাথে, কয়েকটা ছোট্ট প্রশ্ন করবো। কখনো কি রাগ করে শুটিং ছেড়ে চলে এসেছেন? না, এটা রাগ নিজে করতে হবে। শুটিংয়ে রাগ আমার ব্যক্তিগত ব্যাপার, আর শুটিং হচ্ছে একটা মানে কম্বাইন্ড ব্যাপার। শুটিংয়ে ওইখানে অনেক বড় মানে শত শত মানুষ থাকে, ওইখানে কখনো এটা রাগ করে শুটিং থেকে আসা যাবে না। কখনো কোনো পরিচালক প্রযোজকের সঙ্গে অভিমান হয়েছে? না, স্বাভাবিক, এটাও হবে। এটা অনেক, সবচেয়ে বেশি আমার বন্ধু বদিউল আলম খোকনের সাথে হয়েছে। আচ্ছা, নিজেকে কখনো গুগলে সার্চ করেন? না, আমি কখনো করি না, বাট মানুষ বলার পরে আমি গুগলে আমার নাম এসছে, দেখি, 1-2বার দেখেছি। অথবা কখনো ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন? ছেড়ে দেওয়ার কথা ভাবিনি, মানে তবে ওই যে সিনিয়র তো বললাম, তো এখন তো একটা মোটামুটি আমরা সিনিয়র। এখন যে স্ক্রিপ্টগুলো চলে আসতেছে, মানে স্ক্রিপ্ট, দুঃখ যে মানে এখন এই স্ক্রিপ্ট কেন আসবে আমার কাছে? বরবাদ করলাম আমি, তারপর বরবাদের কথা বলি, ইনসাফ করলাম, এখন এই স্ক্রিপ্টটা যে আমাকে দেয়া হচ্ছে এটা দুঃখজনক আর কি। মানে আমি তখন অনেক বলতে পারি না, আবার পেটের জন্য অনেক ছবি করতে হয়, আবার সম্পর্কের জন্য অনেক ছবি করতে হয়, বাট কিন্তু করার কিছু না, এখন তো ছবিই নাই, কারা করবে? আমাদের যেমন আমাকে তৈরি করেছে কারা? স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টররা বলেছে। আমি যে ইয়াং মিশা সওদাগর থেকে মিডিয়াম হলাম, সিনিয়র হলাম, স্ক্রিপ্ট রাইটারে করেছে। এখন স্ক্রিপ্ট রাইটার ওইরকম স্ক্রিপ্ট পাচ্ছি না। আবার যদি শুরু করার সুযোগ পান, নিজের কোনো কিছু বদলাতে চান? আবার যদি নিজে কিছু বদলাতে চাই, হ্যাঁ, ওই যে আর ওই যে মোটা হয়ে গেলাম, এটা আগে থেকে মাঝখানে মেনটেন করতে, আবার মেনটেন করবো।
মিশা সওদাগর যদি 3 শব্দে বলা হয় তাকে ডিসক্রাইব করতে আপনি কি বলবেন? মোটামুটি ভালো মানুষ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। নিশ্চয়ই আপনার সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আমাকে ডাকার জন্য, এবং এই এত সুন্দর একটা অনুষ্ঠানের নাম আছে আয়না, দ্য রিফ্লেকশন অফ ইয়োর সেলফ। মানে আমরা বলি যে মানে আয়নাই তো হচ্ছে আমাদের আর্টিস্টদের, আয়নাটাই দেখা যায় কি ঠিক ভালো মন্দ। তো আমাকে অনুষ্ঠান ডাকার জন্য আমি কৃতজ্ঞ এবং আমি গর্বিত, এবং আমি আশা করি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমার জায়গায় আরও ভালো ভালো আর্টিস্ট আসুক, ভালো ভালো গুণী শিল্পীরা আসুক, এই অনুষ্ঠান এইভাবে অব্যাহত থাকুক। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আজকের এপিসোডটা আপনাদের কাছে ভালো লেগেছে। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে নতুন কোনো তারকাকে সাথে নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, 21 টেলিভিশনের সাথে থাকুন।